সামনেই 2026 মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। এই ইতিহাস পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে। কেন? আমরা যদি বিগত সালের প্রশ্নের দিকে তাকাই, ইতিহাসে প্রতি বছর ছাত্রছাত্রীদের অভিযোগ থাকছে চেনা ছকের বাইরে গিয়ে প্রশ্ন করার। তো এই জায়গাতে এবার কি হবে এটা নিয়ে তোমরা খুব চিন্তিত। আমরা প্রথমেই তোমাদের বলি, যারা খুব দুর্বল, ইতিহাস একেবারে মনে রাখতে পারো না, শুধুমাত্র পাশ করতে চাইছো, তারা এখনো তো একটা দিন সময় আছে। এই সময়টা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টাকে খুব ভালো করে পড়ো। শর্ট, তোমার এসএ কিউ, মধ্যম মানের প্রশ্ন, বড় প্রশ্ন 4, 8, 2 সমস্ত ধরনের প্রশ্নের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। তাই তোমাদের অনুরোধ করব, সাজেশন করে নিশ্চয়ই পরীক্ষার আগে তোমরা গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বে, কিন্তু যে অধ্যায়টা সুপারহিট, যে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটাতে কিছু বাদ দিও না। অন্ততপক্ষে 2-3 বার লাইন ধরে ধরে টেক্সট বই পড়ো, সঙ্গে তোমার স্যারেদের নোটস কিংবা কোনো নোট বই থাকলে অথবা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থাকলে সমস্ত প্রশ্ন কোনো কিছু বাদ না দিয়ে ভালো করে পড়ে নাও। এবার আমি একদম অধ্যায় ভিত্তিকভাবে কোন অধ্যায়ের কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোন কোন অংশ তোমরা পড়বে, তার একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। এর আগে ইতিহাসের কোন কোন অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা নিয়ে ইতিহাসের এক্সপার্টের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ম্যাপ পয়েন্টিং এর জন্য ইতিহাস এবং ভূগোল দুটো বিষয়ের জন্যই আলাদা আলাদা দুটো ভিডিও রয়েছে, আর ভূগোলের লাস্ট মিনিট সাজেশনের ভিডিও কিন্তু আগে পোস্ট করা আছে। যারা দেখোনি প্লে স্টোর থেকে দেখে নিও। সম্রাট এক্সক্লুসিভ টিমের সাবজেক্ট এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা সেই লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে মাত্র 2 বার, এই যে এত বছর পরীক্ষা হচ্ছে, প্রায় 9 বছর 8-9 বছর, এর মধ্যে মাত্র 2 বার 4-এর প্রশ্ন এসেছে। সমস্ত অধ্যায়, যতগুলো অধ্যায় আছে 8টা থেকেই 1-এর শর্ট, 2-এর প্রশ্ন আসতে পারে। ওই অংশের সাজেশন আমরা আজকে আলোচনা করছি না। 1 এবং 2-এর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য টেক্সট বই খুঁটিয়ে পড়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তুমি সব টেস্ট পেপার সলভ করে গেলেও 100% শর্ট কমন পাবে না, সেখান থেকে 90% কমন চলে আসবে। 10% কিন্তু টেক্সট বই খুঁটিয়ে না পড়া থাকলে তোমরা একটুখানি চাপে পড়তে পারো। অবশ্য চাপের কিছু নেই, যে যে অংশ গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি, এগুলো তোমাদের হেল্প করবে। এই অধ্যায় থেকে যেহেতু সেই অর্থে 8-এর প্রশ্ন হয় না, 4ও অত আসে না, কিছু গুরুত্বপূর্ণ অংশ বলে দেওয়া হচ্ছে, এগুলো তোমরা ভালো করে রিভিশন দিয়ে নেবে। পোশাকের ইতিহাস, স্থানীয় ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশ ইতিহাস আর বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, সঙ্গে নতুন সামাজিক ইতিহাস। তাহলে তোমরা খাতায় লিখে নিতে পারো, পোশাকের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ, সামরিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ, পরিবেশের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ, বিজ্ঞান প্রযুক্তির কেন গুরুত্বপূর্ণ, আর নতুন সামাজিক ইতিহাস। 2-এর জন্য সবগুলো রেডি করো। এছাড়া তোমরা নারীদের ইতিহাসটা দেখবে এবং সরকারি নথি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই 1-2 বছর অন্তর এই সরকারি নথি অংশ থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু থাকে। আত্মজীবনী স্মৃতিকথা কাকে বলে, এদের উদাহরণ, পার্থক্য, সাময়িক পত্র সংবাদপত্র কাকে বলে করলে তোমরা এদের পার্থক্য, এদের বৈশিষ্ট্য, এদের উদাহরণ এগুলো পেরে যাবে। এই অধ্যায় থেকে এই অংশগুলো তোমরা ভালো করে দেখো। এবার আসি অধ্যায় 2 সংস্কার, যে অধ্যায়টা আর কি রয়েছে। এখান থেকে 2-এর বা 1-এর আলাদা করে প্রশ্ন বলা হচ্ছে না, তবে এই জায়গাতে আমাদের এক্সপার্টরা বলেছেন যে ইতিহাসে একটা ছক ভাঙা ট্রেন্ড দেখা যাচ্ছে। যেটা তোমরা 8-এ পড়ে যাচ্ছ সেটা 4-এ চলে আসছে, যেটা 4-এর মতো টপিক সেটা 8-এ চলে আসছে। অর্থাৎ উত্তর লিখবার সময় তোমাকে কিন্তু সচেতন হতে হবে কত নাম্বারে প্রশ্নটি এসেছে,
সেই অনুযায়ী বোর্ডের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সেটা দেখে তোমাকে লিখতে হবে। তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক হলো রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর। এনাদের সম্পর্কে যা যা লেখা আছে বইয়ে সব খুঁটিয়ে পড়ে নাও। এমন দিতেই পারে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান, বিধবা বিবাহ আর কি প্রচলনে বিদ্যাসাগরের অবদান, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। এইভাবে অবদান দেওয়া হতে পারে এই দুজন মহান বাঙালি সম্পর্কে তোমরা কিন্তু খুব খুঁটিয়ে পড়বে। এরপর বাংলার নবজাগরণ, এটা 1 বছর 8-এ এসেছে। এই বাংলার নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা, এই অংশটা তোমরা দেখে রাখবে। মনে রাখবে এটা কিন্তু তথাকথিত কোনো সাজেশন নয়। আমরা ধরে নিচ্ছি গোটা বছর তোমরা ভালোভাবে টেক্সট পড়েছো। এখন পরীক্ষার আগে কোন কোন অংশে একবার চোখ বুলিয়ে যাবে এটা তার একটা লিস্ট। বাংলা ইংরেজিতে আমাদের চ্যানেলে পোস্ট করা সাজেশন দেখে তোমরা 100% কমন পেয়েছো। তোমাদের উচ্ছ্বসিত কমেন্টে আমিও উচ্ছ্বসিত, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও বলছি আমরা কখনোই দাবি করছি না ইতিহাসের এই কটা প্রশ্নের বাইরে একটাও আসবে না। আমাদের ইতিহাসের সাবজেক্ট এক্সপার্টেরা সবসময় একটা কথা বলেন, তোমাদের গোটা টেক্সট বইটাই খুঁটিয়ে পড়তে হবে, তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে একটু চোখ বোলাতে হবে। বাংলার নবজাগরণ এর বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা সবটা পড়বে। ব্রাহ্ম সমাজ সবটা পড়বে, এর কি কি করেছে, কেন বিভাজিত হয়, সবটা। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বা ধর্ম আদর্শ, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব শিক্ষা বিষয়ক, একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা বিস্তারে কি কি অবদান রেখেছে। তারপর বাংলার নবজাগরণের কথা তো আমি বললামই। তারপর তোমাদের এরম প্রশ্ন দেওয়া হতেই পারে, গ্রাম বার্তা, প্রকাশিকা পত্রিকা বা হুতুম প্যাঁচার নকশা বা নীল দর্পণে তৎকালীন সমাজের কোন ছবি ফুটে উঠেছে। শিক্ষা বিস্তারে বিটন সাহেব, ডেভিড হেয়ার, এনাদের অবদান। এই অধ্যায়টার মানে আমি তো বলবো আমাদের এক্সপার্টেরা আর কি যেটা বলছেন, আমি নিজে বলছি না এটা, যে এই অধ্যায়টায় সবকিছু পড়তে হবে। যেমনটা আগের ক্লাসে বা আগের ভিডিওতে বাবুমণি স্যারও তোমাদের বলেছেন, সেই কথারই পুনরাবৃত্তি করলাম যে দ্বিতীয় অধ্যায়টার সব পড়ে যেও। এবার তৃতীয় অধ্যায়, এটা থেকে কিন্তু মানচিত্রের পয়েন্ট আসবে, তাই এই অধ্যায়টা পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান বা তোমাদের টেক্সট বইয়ে যে পয়েন্টগুলো রয়েছে এগুলো দেখবে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক অরণ্য আইন, যে আইনগুলো রয়েছে একটু পড়বে। বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান কাকে কেন বলে, এদের পার্থক্য। কোল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, ফরাজি ওহাবি আন্দোলন, এই কটা আন্দোলন পড়লেই হবে এমন নয়, এই কটা বেশি গুরুত্ব দিয়ে পড়ো, এই কটা এখান থেকে বেশি গুরুত্ব দিয়ে রিভিশন দাও। দেখো পরীক্ষার একদিন আগে পুরো সাজেশন, পুরো বই সব তো পড়া সম্ভব নয়। তোমার যদি প্রশ্ন হয় আমার সব রেডি, একদিন আগে আমি কি কি করব, এটা হচ্ছে তাদের জন্য উত্তর। তুমি যদি গোটা বছর কিছু না পড়ে থাকো, তাহলে স্যারেরা যেমন বললেন যে দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়লে এখান থেকে তোমরা একটা বেনিফিট পাবে। তবে গোটা বছর আমি কিছু পড়িনি, তুমি মনে মনে ভাবছো যে আমি এই সাজেশন পড়ে চলে যাব, সব কমন পাবো, 100 পাবো, এমনটা কিন্তু হবে না। মিথ্যে প্রতিশ্রুতি তোমাদের দেব না। এবার চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে এবার মহাবিদ্রোহ যে খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা তোমরা জানো, স্যারেরাও তাই বলছেন। মহাবিদ্রোহটা সবটা পড়ো। চরিত্র, প্রকৃতি, ব্যর্থতার কারণ, শিক্ষিত সমাজের মনোভাব, সেই সময় পত্রপত্রিকায় কি লেখা হয়েছে, এই বিদ্রোহকে বিভিন্ন যে নামে ডাকা হয় সেই নামটা কতদূর আর কি ঠিকঠাক, সেই নামে কেন ডাকা হয়, এইগুলো পুরোটা পড়বে। জমিদার সভা, হিন্দু মেলা, এই দুটো ভালো করে পড়ে রাখবে টিকা আকারে। মহারানীর ঘোষণাপত্র, আর রেখায় লেখায় জাতীয়তাবাদ, অর্থাৎ যে কটি ছবি এবং যে কটি গ্রন্থের কথা বলা হয়েছে, সে এটা ধরো হুবহু এরম নাও দিতে পারে যে রেখায় লেখায় জাতীয়তাবাদ, 19বিংশ শতকের রেখায় লেখায় জাতীয়তাবাদ, এমন নয়। আমাদের স্যারেরা বলছেন টুকরো টুকরো প্রশ্ন, হয়তো ভারত মাতা চিত্র দিয়ে বলা হলো, এর মাধ্যমে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছিল, জাতীয়তাবোধ। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের কথা হয়তো তোমাদের বলা হতে পারে।
ভারত মাতা চিত্রের কথা বলা হতে পারে, কোনো ধরো আনন্দ মঠের কথা বলা হতে পারে। তাই এই যে প্রশ্নটা হয় যে রেখায় ও লেখায় জাতীয়তাবাদ, এটা তোমরা ভালো করে পড়বে। এটা হুবহু আটে না আসলেও এখান থেকে টুকরো টুকরো প্রশ্ন 2 বা 4 হিসেবে আসার চান্স অনেক। এবার পঞ্চম অধ্যায়, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ। ভালো করে দেখবে, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, শান্তিনিকেতন প্রতিষ্ঠা, এই যে যে অংশটা, এটা এবার খুব ইম্পর্টেন্ট, এই দুটো অংশ। এছাড়া বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স, এই টপিকগুলো একটু হলেও দেখে রাখবে। এবার ষষ্ঠ অধ্যায়, 6 নম্বর অধ্যায়, এখান থেকে বারদৌলির সত্যাগ্রহ, বামপন্থী আন্দোলন যেটা রয়েছে তোমাদের, তাম্রলিপ্ত জাতীয় সরকার আর মিরাট ষড়যন্ত্র মামলা, এই কটা টপিক একটু হাইলাইটে দেখে যাবে। আমরা আবারও বলছি, পরীক্ষার আগে এটা কোনো প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়, এই কটা পড়ে গেলেই ইতিহাসে সব কমন পেয়ে যাবে এমনও নয়। তবে এই টপিকগুলো না পড়ে গেলে তুমি সমস্যায় পড়তে পারো। তাই আমাদের সম্রাট এক্সক্লুসিভ টিমের ইতিহাসের এক্সপার্টেরা বলছেন এই অংশগুলো তুমি অবশ্যই দেখো। সপ্তম অধ্যায়, বাংলার নমশূদ্র আন্দোলন, খুব ভালো করে পড়বে। সশস্ত্র আন্দোলনের নারীদের ভূমিকা, এখানে সব নারীদের ভূমিকা না দিয়ে এই আন্দোলন এর সঙ্গে যুক্ত যে নারীদের কথা বইয়ে আছে তাদের মধ্যে থেকে কারো একটি নাম তুলে বলা হতে পারে তিনি কেন বিখ্যাত বা কেন গুরুত্বপূর্ণ। দলিত বিষয়ক গান্ধী আম্বেদকর বিতর্ক, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই টপিকগুলো সপ্তম অধ্যায় থেকে পড়ো। লাস্ট অষ্টম অধ্যায়, এখান থেকেও কিন্তু তোমাকে ম্যাপ পয়েন্টিং দেখতে হবে। তাহলে ম্যাপ পয়েন্টিং এর জন্য ভালো করে মনে রাখবে 2 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায় এবং 8 নাম্বার অধ্যায়, 2, 4, 8, এই 3টে অধ্যায় ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। 8 নাম্বার অধ্যায়ে দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের গৃহীত পদক্ষেপ, কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদের ভারতভুক্তি, তারপর জুনাগড়ের ভারতভুক্তি, আত্মজীবনী ও স্মৃতিকথায় যেভাবে দেশভাগ ফুটে উঠেছে, রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন, এইগুলো পড়বে। ইতিহাস বিষয়ক এক্সপার্টেরা তোমাদের জন্য আরো একটি টিপস দিচ্ছেন, তা হলো 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তোমরা ইতিহাসের প্রশ্নগুলো যদি জোগাড় করতে পারো, এই কয় বছরের প্রশ্ন একটু ভালো করে স্টাডি করো, এই কয় বছরের প্রশ্ন সলভ করো, তাহলে তোমরা অনেকটা লাভবান হবে। দেখো, ইতিহাসে এমন নজির আমরা দেখেছি, একই প্রশ্ন পরপর 2 বার এসেছে, তার মানে গতবার এসে গেছে মানে এবার আসবে না এটা বলা যায় না, এবারও আসতে পারে। তবে সাধারণত লাস্ট ইয়ার যেটা আসে পরের বার সেটা দেয় না। তাই সেইভাবে তোমরা একটু পড়ো। আর আমাদের স্যারেরা সবসময় একটা কথা তোমাদের জন্য বলেন ইতিহাস নিয়ে, যে ইতিহাস কিন্তু সন তারিখের কোনো ক্যালেন্ডার নয়। আমাদের ইতিহাসের লেখক, সম্রাট এক্সক্লুসিভ বইয়ের লেখক সুহিত স্যারও এটা বলেছেন, ইতিহাসকে গল্পের মতো মনে রাখার চেষ্টা করো, ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করো। তোমরা অনেকেই বাংলা পরীক্ষা দিয়ে কমেন্ট করেছিলে, স্যার সব কমন ছিল কিন্তু সময়ে শেষ করতে পারিনি। তো সত্যিই তো, সময় নদীর মতো বয়ে যায়, তাই সময়টার সঠিক ব্যবহার করতে হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আর একটা ছোট্ট ত্রুটি সংশোধন করে নিই, যে বাংলা পরীক্ষার পর আমরা যে সমাধান ভিডিও দিয়েছিলাম তাতে আমি মুখে ঠিক বলেছিলাম যে কতজনকে পালন করতে রাজি আছে, 21 জন, কিন্তু অসাবধানবশত আমি ক্যামেরার দিকে তাকিয়ে যখন আর কি ওই প্রশ্নের ভিডিওটা রেকর্ড করছিলাম, দাগ পড়ে গেছিল 20 জনের ওপর। তোমরা অনেকেই এটা নিয়ে একটু বিভ্রান্ত হয়েছিলে, তাই বলে দিলাম 21 জন। আর একটা বিষয় তোমরা অনেকেই বলো যে পরীক্ষার পরে উত্তর দেখা জরুরি কিনা। উত্তর দেখাটা তোমার উপর নির্ভর করছে। আমি যদি ইউটিউবে ভিডিও না দিই, নাও দিলাম, তুমি তো হয়তো তোমার বন্ধুর কাছে শুনছো, তুমি হয়তো তোমার স্যারের কাছে ফোন করে বলছো, কারণ ছাত্রদের মধ্যে একটা কৌতূহল বোধ কাজ করে। তখন কি হয়, একে তো তুমি নিজে এসে ধরো কনফিউশনে পড়েছো এই উত্তরটা ঠিক কিনা, বাড়ি এসে বই উল্টে উল্টে টাইম নষ্ট করছো, 8-10 মিনিট কেটে গেল তাও খুঁজে পাচ্ছ না, পেলে নিজেই দেখে নিলে, কিংবা স্যারকে ফোন করলে কিংবা বন্ধুকে ফোন করলে। উত্তর পরীক্ষার পরে না দেখা ভালো, না দেখলে অসুবিধা নেই। তবে যদি তুমি কনফিডেন্ট থাকো, যদি তোমার মধ্যে একটা প্রশ্ন নিয়ে দ্বিধা জাগে, সেটা দেখে নেওয়ার মধ্যেও অপরাধ বোধ নেই। কারণ আমি ধরো আমার মুখে একটা ব্রণ হয়েছে, আমি ভাবলাম আমি আয়নায় মুখ দেখবো না, আমার কনফিডেন্স ভেঙে যাবে, ব্রণ হয়েছে, তাহলে সেটা তো থেকেই যাবে। তোমার যদি ভুল হয়, তুমি ধরো আজকে দেখলে,
এতে একটু মন খারাপ হয়তো হলো, দুটো দেখলে যে তোমার ভুল আছে, কিন্তু তখন তোমাকে আরো প্রতিজ্ঞা নিতে হবে আগামীতে যেন এমন ভুল না করি, আরো ভালোভাবে খাটতে হবে। এমন হলো পরীক্ষা দিয়ে এসে তুমি ভাবছো সব ঠিক হয়েছে, আলটিমেটলি ধরো কিছু তুমি ঠিক মতো পারোনি, তুমি এখন মনে মনে ভাবছো ও পরের দিনও পারবো, সবই যখন আজকে লিখতে পেরেছি কালকের জন্য পড়বো না। যখন তুমি উত্তরটা দেখছো, দেখো এখানে কিন্তু একটা পজিটিভ দিক আছে। তুমি দেখলে এমা আমি এরকম খারাপ করেছি, পরেরটা ভালো করতে হবে। সব জিনিসের একটা ভালো দিকও থাকে, মন্দ দিকও থাকে। আমি শিক্ষক হিসেবে বলবো তুমি চাইলে পরীক্ষার শেষে ভিডিওগুলো দেখো। আমি ধরো সলিউশনের ভিডিও দিলাম, সেটা তো তোমার ফোনে অটোমেটিক্যালি চালু হয়ে যাবে না, তুমি ওটা দেখলেই অ্যাভয়েড করতে পারো। কিংবা যদি মনে হয় না সলিউশনের ভিডিও দেখার মতো আত্মবিশ্বাস বা শক্তি আমার আছে, আমি দেখব, ভুল হলে লড়াই করব, আগামীতে ভালো করব, তাহলে দেখতে পারো। এটা নিয়ে অযথা বিতর্ক তৈরি করে লাভ নেই। আমার বক্তব্যটা আমি বলে দিলাম, তুমি বলো। আমি যদি ধরো উত্তর দেখাই, সেটা তো কি তোমার ফোনে মানে এমনি এমনি চালু হবে? তোমার বইয়েও তো উত্তর রয়েছে, তুমি যতক্ষণ সেটা খুলে না দেখবে বইয়ের উত্তরও যেমন জানতে পারবে না, আমার ভিডিও থেকেও তেমন জানতে পারবে না। তবে আমি বললাম উত্তর দেখার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে, মোবাইলের ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এখন কোন কাজে তুমি সেটা ব্যবহার করছো এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। সবাই ভালো করে পড়ো, মন দিয়ে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, ইতিহাসের দিন কিন্তু পেন্সিল সঙ্গে নিতে হবে, এটা অনেকেই ভুলে যাবে। কারণ ম্যাপ যদি পেন দিয়ে পয়েন্টিং করো, সেখানে নাম্বার দেওয়া হবে না। আর ম্যাপ পয়েন্টিং করে শুধু পয়েন্টিং করে চলে এলাম হবে না, পাশে দাগ নাম্বারটা কিন্তু দিতে হবে। স্যারেরা একটা বিষয় তোমাদের বুঝিয়ে বলতে বলেছেন, 2 দাগে তোমাদের লেখা থাকবে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্নের উত্তর দাও। তোমরা যারা জানো তো জানোই, বাকিদের বলি। প্রথমে ধরো একটি বাক্যে উত্তর দাও, 4টে দেওয়া আছে। ঠিক ভুল নির্ণয় করো, 4টে দেওয়া আছে। স্তম্ভ মেলাও, 4টে দেওয়া আছে। তারপর তোমার ম্যাপ পয়েন্টিং, 4টে দেওয়া আছে। বিবৃতি ব্যাখ্যা, 4টে দেওয়া আছে। তার মানে 5টা উপবিভাগ, এখানে 20টা প্রশ্ন আছে, তোমাকে লিখতে বলা হয়েছে 16টা। এইবার তুমি যদি সবকটা উত্তর লিখে দাও, একটাও না ছাড়ো, যদি ভুলও হয়, এই 20টার মধ্যে যদি 16টা ঠিক হয়, তাহলে তুমি কিন্তু 16 পাবে। এখানে বলা হয়েছে প্রতি উপবিভাগ থেকে তোমাকে মিনিমাম একটি উত্তর লিখতেই হবে। এটা কিন্তু একটা ভালো অপশন। ইতিহাসের শর্ট নিয়ে যারা ভয় পাও, তারা সবকটা অ্যাটেন্ড করো, 20টার 20টাই অ্যাটেন্ড করো, দেখবে 16 ইজিলি পাওয়া যাবে। এরপর 2-এর প্রশ্ন আছে, 4-এর প্রশ্ন আছে, কিন্তু ওই জায়গাতে এক্সট্রা লিখতে যেও না, তাতে সময় নষ্ট হবে। জাস্ট শর্টের ভয় জয় করবার জন্য তোমাদের জন্য এই টিপসটা দেওয়া থাকলো। সবাই ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।